হিমাচল প্রদেশে এমন একটা জায়গা আছে যেখানে বরফে ঢাকা পাহাড়ের মাঝেই ফুটছে গরম জল। অবাক লাগছে তো? এই রহস্যময় জায়গার নাম মানিকরণ, আর তার একেবারে কাছে রয়েছে প্রাকৃতিক প্রেমীদের স্বর্গ কাসল। এই ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি পার্বতী ভ্যালির দুই অসাধারণ গন্তব্য, যেখানে রয়েছে প্রাকৃতিক গরম জলের কুণ্ড, গুরুদ্বারের গুরুদুয়ারার লন্ডার, শান্ত নদীর শব্দ আর পাহাড়ের অপূর্ব সৌন্দর্য। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের যাত্রায় এমন কিছু দৃশ্য দেখতে চলেছেন যা আপনাদের একেবার হলেও কাসল আর মানিকরণ ঘুরে আসতে বাধ্য করবে। মানালি থেকে মানিকরণের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার, কিন্তু এই পথ পাড়ি দিতে সময় লাগে ৩ ঘন্টারও বেশি। ভাবছেন মাত্র ৮০ কিলোমিটার যেতে এত সময় লাগে কেন? আসলে মানিকরণ কাসল থেকে মাত্র ৪-৫ কিলোমিটার দূরে। মানালি থেকে আসতে হলে প্রথমে দিল্লিমুখী জাতীয় সড়ক ধরে কুল্লু পার হতে হয়। দেখুন, আমি গুগল ম্যাপে বোঝাবার চেষ্টা করেছি। মানালি থেকে দিল্লি যাওয়ার রাস্তাতেই কুল্লু পার হয়ে পার্বতী রিভার যখন আমরা পার হব, চমন বসেরা চট আছে, চমন বসেরা চট, যেটা আমি গুগল ম্যাপে দেখাবার চেষ্টা করেছি। ওখান থেকে বাঁদিকে রাস্তা নিতে হয়, যেটা মানিকরণ রোড ধরে এগোতে হয়। এই মানিকরণ রোডটা পুরোপুরি পার্বতী নদীর পাশ দিয়ে চলে গেছে। চারপাশে পাহাড় আর নদীর দৃশ্য যেমন মনোমুগ্ধকর, তেমনি রাস্তাটি বেশ সরু এবং অনেকটা গ্রামের রাস্তার মতোই। মজার বিষয় হলো, দিল্লি থেকে কাসল আসতে হলে এই একটাই মানিকরণ রোড ধরে আপনাদের আসতে হবে। তবে সমস্যা একটাই, রাস্তার রক্ষণাবেক্ষণ খুব একটা ভালো নয়, আর অনেক জায়গায় রাস্তার অবস্থা খারাপ, কোথাও কোথাও আরো গর্তে ভরা। তার সঙ্গে রয়েছে প্রায় দীর্ঘ যানজট, ফলে গাড়ি খুব ধীরে চলতে বাধ্য হয়। কথায় কথায় আমরা পৌঁছে গেলাম কুল্লু সিটি। এই যে আমাদের গাড়ি থেকে আমি ডান দিকটা কুল্লু সিটি ভিডিও করার চেষ্টা করেছি। দেখুন কুল্লু সিটিটা কি সুন্দর লাগে গাড়ি থেকে, অসাধারণ লাগে। এমনি কুল্লুতে সেরাম ঘোরার কিছু নেই, একটা বৈষ্ণোদেবী মন্দির আছে, ওটা আমি পরে দেখাবো। এই কুল্লু আরবান সিটি পেরিয়ে আমরা যাচ্ছি, বাট সিটিটা দূর থেকে খুব সুন্দর লাগে, সাজানো, পাহাড়ের গায়ে বাড়ি। শীতকালে গেলে হয়তো বরফও দেখতে পাবো। এই মুহূর্তে আমরা জাস্ট পার্বতী রিভারটা পার করলাম। পার করে এই আমরা দিল্লি, মানে মানালি দিল্লি রোড ধরেই যাচ্ছি। দেখুন, আমরা এবার এইখান থেকে এই যে চমন বসেরা থেকে আমরা বাঁদিকে নিলাম। বাঁদিকে নিতেই রাস্তা চলেছি। রাস্তার অবস্থা দেখুন, খুবই খারাপ অবস্থা রাস্তার। গ্রামের রাস্তা যেমন হয়, এখানে অনেক হোটেল ধাবাও আছে। একটু পরেই আগে দেখতে পাচ্ছেন পাহাড়, আর পাহাড়ের নিচে থেকে যাচ্ছে পার্বতী নদী। রাস্তার অবস্থা খুব খারাপ। এখানে রাত্রিবেলা বাস যাওয়া আসা করে। দিল্লি থেকে যে বাসগুলো কাসলে যায়, তারা কিন্তু এই রাস্তা দিয়েই তাদের যেতে হয়। রাস্তা দেখতে পাচ্ছেন কিরকম। এখন তো খুব ভালো রাস্তা, কিন্তু একটু পরে আরো রাস্তার অবস্থা খুব খারাপ হবে এবং সেই রাস্তায় গাড়ি চালানো খুব দুষ্কর। বাঁদিকটা দেখছেন, বাঁদিকের নিচে দিয়ে যে নদী যাচ্ছে, সেই নদীটা হচ্ছে পার্বতী নদী, যেটা আমি আপনাদের বলছিলাম। আর পাহাড়, পাহাড় পুরো চারদিকে পাহাড়ের ঘেরা। দেখুন দুটো গাড়ি পাস করছে। এখন তো খুব সুন্দর, বেশি জ্যাম নেই, কোনো রাস্তার সেরকম খারাপ নেই। একটু পরে রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাবে, অ্যান্ড যানজট তো প্রচন্ডই। তো আপনারা যদি মানালি থেকে আসেন, তাহলে আমি বলবো কাসলে আপনারা 1 নাইট স্টে করবেন, তাহলে আপনারা খুব ভালো করে কাসলটা ঘুরে নিয়ে মানিকরণ ঘুরতে পারবেন। দেখেছেন এখানে রাস্তা কেমন ন্যারো হয়ে গেছে, এখানে একটা গাড়ি পাস করতে পারে। বাস আসলে তো খুব দুষ্কর অবস্থা হয়ে যায়। আমি আগে আরো দেখাবো রাস্তায় পাহাড় কেমন একদম নেমে গেছে, যেখানে অনেক সময় বাস আটকেও যায়, তাই জন্য খুব সাবধানে চালাতে হয় গাড়ি। আর এখন আমরা আরো এগোচ্ছি। দেখুন যত এগোবো তত পাহাড় যেন আমাদের কাছে চলে আসছে, এরকম মনে হচ্ছে।
বাট খুব সুন্দর লাগে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য তো অসাধারণ। কিন্তু জ্যাম যানজট আর এর জন্য ভালো হয় আপনারা যদি সকাল সকাল বেরিয়ে মানালিতে আপনারা চেক আউট করে ট্রাসোলে এসে আর একটা হোটেলে থাকবেন, থেকে ওখানে ফ্রেশ হয়ে ট্রাসোলে নাইট স্টে করবেন, এবং দিনের সময় যে সময় আপনার সুবিধা, যে সময় মণিকরণের মন্দিরে ভিড় কম, ওই সময় মণিকরণ মন্দিরটা ঘুরবেন। আর ট্রাসোলে ওয়ান নাইট স্টে করে নেক্সট দিন আপনারা ট্রাসোল থেকে সোজা দিল্লি বেরিয়ে যাবেন, কারণ এই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে দিল্লি যেতে হবে, দিল্লি গুরগাঁও থেকে যারা যান। পার্বতী নদী দেখুন, খুব সুন্দর সুন্দর, এখান থেকে দেখতে ভালো লাগছিল। আমি কভার করার চেষ্টা করেছি যাতে আপনাদের দেখাতে পারি। কিন্তু আপনাদের যেটা আমি বলছিলাম যে মানালিতে আপনারা স্টে তাহলে লাস্ট দিনে করবেন না, খুব ভালো হয় মানালি থেকে হোটেল থেকে চেক আউট করে আপনারা ট্রাসোলে চলে আসবেন, ট্রাসোলে ওয়ান নাইট স্টে করবেন, করে ওখান থেকে মণিকরণ যাবেন। মণিকরণ মন্দিরে কিন্তু ভিড় হয়, ওখানে যে গুরুদুয়ারা আছে ওখানে লঙ্গার খেতে পারেন, সেখানেও ভিড় হয়, আর রাস্তা খুব জ্যাম হয়, তো আপনাদের অনেক সময় হেঁটে যেতে হবে। ট্রাসোলে থাকলে কি হয়, খুব শর্ট ডিস্টেন্স, ওখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন বা ওখানে লোকাল কোনো গাড়ি নিয়ে নিতে পারেন। ওখানে অনেকগুলো হোটেল আছে, তবে ট্রাসোলের হোটেল একটু কস্টলি হয়। আপনারা বাজেট ফ্রেন্ডলি দেখে আপনারা আপনাদের যেমন পকেট সাপোর্ট করে সেরকম আপনারা বুক করতে পারেন। পার্বতী নদীর ডাবে যে পাহাড়ের গায়ে যে গ্রামটি তৈরি হয়েছে তাকে পার্বতী ভিলেজ বলা হয় বা পার্বতী গ্রাম বলা হয়। ওই গ্রামে অনেকে হোমস্টে করে। এই পার্বতী ভ্যালি বা পার্বতী ভিলেজ এটি ট্রাসোলের সাথে মিলিত অ্যাকচুয়ালি। অ্যান্ড এখানে শীতকালে খুব তুষারপাত হয় অ্যান্ড খুব সুন্দর দৃশ্য তৈরি হয়। ট্রাসোল, মণিকরণ, তোষ, কালড্রা অ্যান্ড থিরগন্ডার মতো জনপ্রিয় কিছু পর্যটক কেন্দ্র আছে এখানে। এই আমরা ঘুরছি ট্রাসোলের সিটিতে, সিটি বলুন ভিলেজ বলুন, এটা ছোট একটা জায়গা। এখানে আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হয় মণিকরণে, সাদা মণিকরণ। কিন্তু আমি জানি না এই ট্যাক্সে এরা কি করে। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, যদিও অনেক খরচাও আছে রাস্তাকে ঠিক করতে, প্রায় 35 কিলোমিটারের মতো রাস্তা। এটা দেখছেন এখন আমরা ট্রাসোল সিটিতে ঢুকে গেছি। যদি আপনি এমন কোনো জায়গার খোঁজ করেন যেখানে পাহাড়ের নীরবতা, নদীর শব্দ একসঙ্গে মনকে শান্ত করে দেয়, তাহলে আপনার গন্তব্য হতে হবে ট্রাসোল। হিমাচল প্রদেশের পার্বতী ভ্যালির কোলে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি অনেকে মিনি ইসরায়েল বলেও চেনেন। কাঠের ছোট ছোট ক্যাফে, পাইন গাছের ঘেরা রাস্তা আর পাশে বয়ে চলা পার্বতী নদী, সব মিলিয়ে যেন ছবির মতো। ট্রাসোল শুধু ঘুরে দেখারই জায়গা নয়, এটি খিড়গন্ডা, তোষ এবং মালানা ট্র্যাকের প্রবেশদ্বার। তাই ভেঞ্চার হোক বা শান্তিতে কয়েকটা দিন কাটানোর জন্য ট্রাসোল একটা খুব পারফেক্ট জায়গা আপনাদের জন্য। চারদিকে দেখুন পাইন ট্রিতে ভরা রয়েছে। মানালি থেকে আমরা বেরিয়েছিলাম প্রায় ব্রেকফাস্ট করে 9টা নাগাদ। আমাদের ট্রাসোলে আসতে আসতে প্রায় 12:30 বেজে গেছিল, প্রায় 3.5 ঘন্টার ওপরে। তারপরে এই জায়গাটায় আসার পরে এই যে আমরা আমি যেটা দেখাচ্ছি পার্বতী নদী, তার পাশ দিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছি, এই শেষ পথে ট্রাসোলটা পেরোবার পরে যে 3-4 কিলোমিটার মণিকরণ মন্দির পর্যন্ত টোটালি আমরা জ্যাম পেয়েছিলাম। এই দেখুন কিরকম জ্যাম, আপনাদের দেখাবার চেষ্টা করেছি। অ্যান্ড এই রাস্তাটা আমি কিছুটা হেঁটেও চলে এসেছি, আপনাদের দেখাবো। আমি হেঁটে যাচ্ছিলাম, অবস্থা খুবই খারাপ, মানে ট্রাসোলের পরে যে রাস্তাটা। আর কেন জ্যাম হয় আপনারা সেটাও দেখতে পাবেন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে এড়িয়ে দিয়ে আপনাদের দেখাবো। পর্বতটি এতটাই নিচে যে বাস ওখানে যে কোনো মুহূর্তে আটকে যেতে পারে, তাই জন্য ওখানে একটাই গাড়ি পাস করতে পারে। এই দেখুন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমি কিন্তু ওখানে গাড়ি থেকে নেমে হেঁটেই চলে যাচ্ছিলাম, কারণ আমাকে অতক্ষণ ধরে গাড়িতে বসে থাকাটা আমার অস্বস্তি লাগছিল। আর রাস্তার অবস্থা দেখছেন তো, এবারে দেখুন রাস্তার অবস্থা। ট্রাসোল পার হওয়ার পরে মণিকরণে, ওই জন্য আপনাদের আমি বলছিলাম ট্রাসোলে স্টে করবেন। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনারা ফ্যামিলি আসেন, একটু
হোটেল দেখে বুক করবেন, কারণ ট্রাসোলে মোস্টলি ফরেনার আর ইন্ডিয়ান ইয়ংস্টাররা যায়, অ্যান্ড ম্যাক্সিমাম হোটেলেই ওইসব ড্রাগ নেশার জিনিসপত্র খাওয়া খাওয়ি করে, ছেলেরা বলুন ফরেনাররা বলুন। তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান তো সেরম হোটেলে গেলে তাহলে আপনাদের একটু বাচ্চা থাকলে একটু প্রবলেম হতে পারে, সেই জন্য একটু হোটেলটা দেখে নিয়ে বুক করবেন। ওই দেখছেন আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, ওই দেখুন ওইখানটা পাহাড়টা আমি দেখাবো, ওখানে গাড়ি এমন অবস্থা, বাস যে কোনো মুহূর্তে আটকে যাওয়ার অবস্থা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আস্তে আস্তে কিছু সময়ের জন্য আমাদের রাস্তা একটু খালি হয়েছিল, মানে গাড়ি যাতায়াত করছিল। এবারে দেখুন এখানটার অবস্থা, এত ছোট জায়গা, পাহাড়টা যেহেতু ওখানে ঝুঁকে আছে, আর রাস্তা বাড়াবারও পজিশন নেই, কারণ বাঁদিকে পার্বতী নদী আর পাহাড়টা এরম ঝুঁকে আছে, তো অনেক সময় এখানে বাস আটকে যায়। এখানে দেখুন একটাই গাড়ি পাস করছে, আর কোনো জায়গাই নেই, কোনো গাড়ি আর একটা গাড়ি বার করার জায়গা নেই যে এখানে। আর যদি একটা বাস আসে তখন এই গাড়িগুলোকে দাঁড়াতে হয়, কারণ নইলে বাসগুলো আটকে যায়। এই দেখুন, দেখতে পাচ্ছেন কিরকম অবস্থা, সবাই এরম দাঁড়িয়ে আছে, সবাই মনিটরনে যাচ্ছে। ওখানে গুরুদুয়ারা আছে, এই জন্য অনেক পাঞ্জাবিরাও পাবেন। দেখুন অবস্থা, মানে খুব সাংঘাতিক অবস্থা, এখানে রাস্তাও খুব খারাপ। ওই দেখুন ওখানে বাস দাঁড়িয়ে আছে, উল্টো দিকে একটা গাড়িকে সরিয়ে আর একটা গাড়ি পার হবে। এখানে আমার মনে হয় প্রশাসনের ট্রাফিক ব্যবস্থা রাখার খুব জরুরি, কারণ এখানে 19-20 হলে কিন্তু একদম আটকে পড়বে। প্রায় ঘন্টা খানেকের উপরে জ্যামে আটকাবার পরে আমরা যখন পায়ে হেঁটে রাস্তাটায় এলাম, এই আস্তে আস্তে আমরা দেখছি এই বাঁ দিকটা যেটা দেখছি এটা গুরুদুয়ারার পজিশন। অ্যান্ড এই যে জায়গাটা যেখানে বাঁ দিকে দেখা যাচ্ছে একটা বিল্ডিং রাস্তার গায়ে, এটা গুরুদুয়ারার পার্কিং প্লেস। তো এখানে আপনাদের গাড়ি রেখে আপনাদের ভেতরে ঢুকতে হবে। এই আমরা গাড়ি রেখে আমরা পায়ে হেঁটে গুরুদুয়ারা ঢুকছি। আগে আমরা সোজা যদি চলে যাব তো গুরুদুয়ারা হয়, গুরুদুয়ারার ভেতর থেকে একটা রাস্তা আছে, ডান দিকে যেতে হবে, তাহলে আপনি মনিটরন শিব মন্দিরটা পাবেন, এই গুরুদুয়ারার জায়গা। আর এই আমরা ঠিক পার্বতী নদীর ওপর দিয়ে যাচ্ছি, ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ওটাই শিব মন্দির। এই শিব মন্দিরের নিচে ওই গরম জল টটবট করে ফুটছে, এবার সেই জলে সবাই লাঙ্গার বানায়, প্রসাদের চাল পুটলিতে বেঁধে ওই গরম জলে দিয়ে। গুরুদুয়ারা থেকে জাস্ট আমরা বেরিয়েই মনিটরনের শিব মন্দিরে ঢুকলাম। গুরুদুয়ারার ভেতরে খুব ভিড় ছিল, ওখানে ভিডিও করা খুব মুশকিল। আমরা ওখানে লাঙ্গার খেয়ে এই শিব মন্দিরে ঢুকছি, যেখানে গরম জল সারাক্ষণ ফুটছে। চারপাশে বরফে ঢাকা পাহাড় থাকলেও মাটির নিচ থেকে ফুটন্ত গরম জল অবিরাম বেরিয়ে আসছে। তার মধ্যে সাধারণ লোক এখানে পুঁটলিতে চাল বেঁধে ওই জলে ফেলে কিছুক্ষণ রেখে গরম করার পরে, মানে চালটা ফুটে যাওয়ার পরে সেই চাল এই ঠাকুরকে প্রসাদ হিসাবে দেওয়া হয়। সেই প্রসাদ আপনারা মন্দিরে গেলে ভেতরে ঢুকলে পেয়ে যাবে। এই দেখুন পুঁটলিতে বেঁধে এই গরম জলে সবাই প্রসাদ বানাচ্ছে। পুঁটলিতে সবাই চাল বেঁধে নিচে ফেলে কিছুক্ষণ ধরলে চাল থাকতে 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 যেমন ফুটে ভাত হয়ে যায়, সেরকম ভাত হবে। আপনারা চাইলে আপনারাও এটা করতে পারেন। এইবারে আপনারা ভেতরে মন্দিরে যাবেন, মন্দিরে প্রচন্ড ভিড়। ওই দেখুন সবাই করছে গরম, সবাই ভিডিও করছে, খুব ভিড় এখানে। এই যে মন্দিরের ভেতরের জায়গা,
এই পিছনে পার্বতী নদী বেরিয়ে যাচ্ছে আর ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে ওই জায়গাটা থেকেই ওই জলটা বেরোচ্ছে আর কি, গরম জল। মানে এই জলেই গুরুদুয়ারার লান্ডারও তৈরি হয়। এই যে আমি প্রসাদ নিয়েছি, চাল ভাত দিয়েছে, এটাও ওই জলেতেই তৈরি হয়েছে। অনেক দর্শনার্থী সব বসে আছে, খুব ভিড়। নামার সময়, বেরোবার সময়ও আবার সবাই ওখানে নমস্কার করছেন। তারপরে ওখানে নিচে ওইখানটায় খুব ভিড় হয়ে যায়। এই আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম, এখানে এসে আরো দু একটা মন্দির আছে, আমি আপনাদের দেখাবো। এই যে চারদিকে ঠান্ডা জল থাকলো, এই যে গরম জল এখানেও ফুটছে, এখানেও অনেকে স্নান করে। এই জলে স্নান করলে আপনার স্কিনের কোনো প্রবলেম থাকলে সেটা ঠিক হয়ে যায় বলে, কিন্তু এই জল প্রচণ্ড গরম। আমি গুরুদুয়ারার যেখানে স্নানের জায়গা সেখানে করেছিলাম, বাট মডে করে জল নিয়ে গায়ে দেওয়া হয়, কারণ এত গরম গা পুড়ে যায়। আর ওই রাম মন্দিরের ভেতরেও এরকম একটা স্নানাগার আছে, যেখানে পুরুষ একদিকে, লেডিস অন্যদিকে স্নান করতে পারে। ওখানে বস্ত্র পরিবর্তন করারও জায়গা রয়েছে, ওখানে পোশাক পরিবর্তন করারও জায়গা রয়েছে, সেটাই বলছিলাম। অ্যান্ড তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম রাম মন্দিরের দিকে। এখানে রাম মন্দির অনেক পুরনো। মনিটরন বলতেই সবার শুধুমাত্র গরম জলের প্রসারণ গুরুদুয়ার এটাই মনে হয়। অনেকে গুরুদুয়ারা থেকেই পিছনে ব্যাক করে যায়, এদিকে আর আসে না। গুরুদুয়ারা থেকে একটা ছোট্ট ডলি আছে, সেই ডলিটা দিয়ে আসলে এই রাম মন্দিরের দিকে আসা হয়। এটা ঠিক রাম মন্দিরের সামনের স্পেসটা আমি দেখিয়েছি, ওই দিকটা থেকে গুরুদুয়ারা। এই রাম মন্দিরের একটা কাহিনী আছে, যে এই রাম মন্দির, শ্রী রাম মন্দির যে তৈরি হয়েছে, লোকের বিশ্বাস অনুযায়ী বহু শতাব্দী আগে কুল্লু অঞ্চলের এক রাজা স্বপ্নে ভগবান রামের দর্শন পান। সেই স্বপ্নের নির্দেশ অনুসারে মণিকরণে প্রতিষ্ঠা করে শ্রী রাম মন্দির। ধীরে ধীরে এই মন্দির স্থানীয় মানুষের কাছে ভক্তি এবং আস্থার এক প্রধান কেন্দ্র হয়। আমি রাম মন্দিরের পাশেই যে জায়গাটা দেখাচ্ছিলাম, ওটা রাম মন্দিরের গেস্ট হাউস। ওখানে শুনেছি 500 টাকা নাকি ঘর পাওয়া যায়, আপনারা একটু সার্চ করতে পারেন। ওই যে প্লেসটা যেটা আমি দেখাচ্ছিলাম পাশেই, রাম মন্দিরের পাশে, ওখানে আপনারা ঘর বুক করে কসলে থাকতে পারেন। কসলের হোটেলের খুব কস্টলি, তো সেই হিসাবে এদের গেস্ট হাউসে যদি 500 টাকা করে ঘর পাওয়া যায়, খুব ভালো কথা। আপনারা জুম করে এখান থেকে যদি নাম্বার পান, আমি ভেতরে আর যাইনি, গিয়ে নাম্বার আনলে আপনাদের একটু সুবিধা হতো, আমার আর যাওয়া হয়নি। তো রাম মন্দিরের কথা যা বলছিলাম, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে অনেক চোখে পড়বে পাহাড়ি কাঠের কারুকাজ। আমরা আসবো এক্ষুনি আস্তে আস্তে। প্রাচীন স্থাপত্য শৈল। আর যে আমরা রঘুনাথ মহারাজ মন্দিরে থেকে ঘুরে এলাম, ওটাও কুল্লু উপত্যকা ভগবান রঘুনাথ এবং রামকে অধিষ্ঠিতা দেবী হিসাবে মানা হয়। তাই কুল্লুর বিভিন্ন ধর্মীয় উৎসবের সঙ্গে মন্দিরের এই গভীর সম্পর্ক আছে। স্থানীয়দের বিশ্বাস, আন্তরিক ভক্তি ভরে এখানে প্রার্থনা করলে ভগবান রাম ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন, জীবনের কঠিন সময়ে সাহস ও আশীর্বাদ প্রদান করেন। এই বিশ্বাস প্রতিদিন বহু ভক্ত দেশে বিদেশ থেকে এখানে প্রণাম করতে আসেন। এই রাম মন্দিরের ভেতরে ঢুকেছি, দেখুন।
এখানে ঢুকেই ডান দিকে জুতো রাখার জায়গা আছে, সেলফ সার্ভিস, কেউ ছিলেন না, আমরা নিজেরা গিয়ে জুতো রেখেছি। ওই মন্দির, রাম মন্দির। আর এই বাঁদিকটা গেলে ওখানে ওই গরম জলে স্নানের জায়গা রয়েছে। এই ঠিক বাঁদিকটা, এই যে ছোট মন্দিরটা আছে পাশ দিয়ে যে যাওয়ার রাস্তা। এখানে ভেতরেও গেস্ট হাউস রয়েছে। এটা শিব মন্দির, আমি দেখাবার চেষ্টা করেছি। রাম মন্দিরটা সেই সময় বন্ধ ছিল, তবে আমরা ভেতরে যেতে পেরেছি, কিন্তু রামের দর্শন পায়নি। এখানে আমাদের জয় হনুমান। এইটা হচ্ছে আসল রাম মন্দির। এই যে বন্ধ রয়েছে মন্দিরটা, কারণ আমরা অ্যাকচুয়ালি দুপুরের খাওয়ার পরেই গেছি, তো তখন মণিকরণের যে এই গরম জলের উৎস, সেটা নিয়ে একটা প্রাচীন কিংবদন্তির কাহিনী আছে। চারপাশে বরফে ঢাকা পাহাড় থাকলেও মাটির নিচ থেকে ফুটন্ত গরম জল অবিরামে বেরিয়ে আসছে। তার প্রাকৃতিক উষ্ণ প্রসবনের তাপমাত্রা এতটাই বেশি যে এখানকার মানুষ চাল, ডাল, এমনকি ডিমও কাপড়ে বেঁধে এই জলে রান্না করেন। এই গরম জলের পিছনে রয়েছে প্রাচীন কিংবদন্তি। হিন্দু পুরাণ অনুযায়ী একসময় ভগবান শিব ও দেবী পার্বতী দীর্ঘদিন এই উপত্যকায় তপস্যা করছিলেন। একদিন দেবী পার্বতীর প্রাণের অলংকার অর্থাৎ মানিক নদীর জলে পড়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তা না পাওয়ায় ভগবান শিব ক্রুদ্ধ হয়ে ওঠেন। তখন শেষ নাগ পৃথিবীর গভীর থেকে প্রবল শক্তিতে গরম জলের ফোয়ারা বের করে দেন। সেই জলের সঙ্গেই উঠে আসে দেবী পার্বতীর হারিয়ে যাওয়া মানিক। বিশ্বাস করা হয় সেই থেকেই এই স্থানের নামকরণ করা হয়েছে মণিকরণ। শুধু হিন্দু ধর্মই নয়, মণিকরণের বিশেষ গুরুত্ব রয়েছে শিখ ধর্মেও। শিখরা বিশ্বাস করেন শ্রী গুরু নানক দেবজি তার শিষ্যদের সঙ্গে এখানে এসেছিলেন, তখন খাবারে রান্নার জন্য আগুনের ব্যবস্থা ছিল না। গুরু নানকের আশীর্বাদে এই গরম জলের উৎস প্রকাশিত হয় এবং সেই জলে লন্ডারের খাবার রান্না করা হয়। আজও গুরুদুয়ারের লন্ডারের খাবার এই জলেই তৈরি হয়। এখন যেখানে দেখছেন, এখানে গুরুদুয়ারের এই গরম জলে স্নান করার জায়গা। আমিও এখানে গরম জলে স্নান করেছি, কিন্তু মগে করে করে নিয়ে জল গায়ে দিতে হয়, কারণ এত গরম জল এখানে নেমে স্নান করা যায় না। আমরা এবারে ফেরার পথে, তবে পথে যেতে যেতে বৈজ্ঞানিক বিশেষণটাও অবশ্যই শুনি এই গরম জলের। বিজ্ঞানীরা অবশ্যই এই ঘটনার ব্যাখ্যা দেন অন্যভাবে। তাদের মতে ভূগর্ভস্থ ভূতাপীয় কার্যকলাপের কারণে পৃথিবীর গভীর থেকে উত্তপ্ত জল ওপরে উঠে আসে। কিন্তু ধর্মীয় বিশ্বাস, প্রাকৃতিক বিস্ময় অ্যান্ড বৈজ্ঞানিক ব্যাখ্যা সব মিলিয়ে মণিকরণ আজও এক রহস্যময় এবং অনন্য দর্শনীয় স্থান। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা একটা হাইড্রো পাওয়ার। পার্বতী ভিলেজেই এই হাইড্রো পাওয়ার তৈরি হয়েছে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এবার আমরা দেখাবো দিল্লি মানালি পথে কুল্লু শহরের কাছে রয়েছে ভক্তদের অন্যতম আকর্ষণ বৈষ্ণব মাতা মন্দির। পাহাড় আর বিয়াস নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই মন্দিরটি বহু পর্যটক ও ভক্তের কাছে শান্তির ঠিকানা। আপনারা চাইলে এখানে এসে একবার দর্শন দিতে পারেন। এখানে মা কালী, বৈষ্ণব দেবী, মহাদেব, গণেশ, লক্ষ্মী, মা লক্ষ্মী সবারই দর্শন করতে পারেন। আজকের মতো ভিডিও এখানে আমি শেষ করছি। নট অনলি আজকের মতো, মানালি ট্যুরের ভিডিও আমাদের শেষ হলো। আপনারা কেমন হলো জানাবেন। আর নতুন কোনো গন্তব্যস্থলে আমরা আরও ভিডিও করার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিও। অ্যান্ড প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।
Till then, bye bye.